হঠাৎ করেই আমার কাছে একটি ট্রান্সফার লেটার আসে। লেটারটি খুলে যখন পড়া শুরু করি তখন আমার এত পরিমাণ বিরক্ত লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার ট্রান্সফার হয়েছে মফস্বল শহরের এক গ্রামের থানায়, যে থানায় আমাকে যেতে একদমই বিরক্তিবোধ হচ্ছিল। কারণ আমি সারা জীবন শহরে বড় হয়েছি এবং চাকরি জীবনেও কখনো শহর ছাড়া গ্রামে ডিউটি করিনি। পুলিশের চাকরি হয়েছে প্রায় 4 বছর হয়েছে। এর মাঝখানে আমি কোনোদিন গ্রামে ডিউটি করিনি, কিন্তু মফস্বল শহরের একদম প্রত্যন্ত একটি গ্রামে আমাকে ফেলা হয়েছে, যেখানে আমাকে কাজ করতে হবে। এবং সেই জন্যই আমার প্রচণ্ড পরিমাণ বিরক্তি, এবং সেটা নিয়ে আমি ওসি সাহেবের কাছে গেলাম। গিয়ে বললাম যে স্যার, উপর থেকে এরকম একটা ট্রান্সফার অর্ডার এসেছে, তবে আমি তো এরকম কোনো কিছু করিনি যে আমাকে গ্রামে এরকম একটা খারাপ জায়গায় আপনারা পোস্টিং দিবেন। আসলে যে গ্রামে আমাকে পোস্টিং দেওয়া হয়েছে সেই থানায় আসলে খুব গ্রাম অঞ্চলে এবং খুব ভেতরের সাইডে, এবং ভালো মতো রিসার্চ করে দেখলাম যে সেই অঞ্চলটা খুবই দরিদ্র এবং সেই সঙ্গে অনেক অনুন্নত একটি গ্রাম, যেই গ্রামের আন্ডারে থানাটা রয়েছে, এবং সেখানকার ফাঁড়ির প্রধান আমাকে বানিয়েছে। আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে তখন এএসপি স্যারের রুমে গেলাম। সেখানে যাওয়ার পর তিনি বললেন যে তুমি এখানে থেকে যে পরিমাণ কাজ করছো তাতে করে তোমাকে আমাদের ট্রান্সফার করতেই হলো, তোমাকে শাস্তিস্বরূপ সেখানে যেতেই হবে। কারণ হচ্ছে তুমি এখানে থেকে অনেক খারাপ কাজ করেছো এবং তুমি টার্গেট পূরণ করতে পারোনি, যার কারণে তোমাকে আমরা অমুক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি। আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে থেকে এসে যখন বাড়িতে আসলাম, আমার আব্বা মা তখন বললো, কি রে তোর এরকম মেজাজ খারাপ কিসের জন্য? কারণ সারা জীবন ঢাকা শহরে বড় হয়েছি, এরকম একটা প্রত্যন্ত গ্রামে যখন আমাকে ট্রান্সফার দেওয়া হলো তখন সত্যি আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। যদি খাগড়াছড়ি বান্দরবান দিত তাও একটা কথা ছিল, সেখানে গিয়ে অন্তত পক্ষে প্রকৃতির ভিতরে থাকতে পারতাম, কিন্তু গ্রাম অঞ্চল সেটা খুবই বাজে লাগে আমার কাছে। আমি তখন বিরক্তি নিয়ে সেই রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। পরিবারের সকলে বোঝানোর চেষ্টা করছিল যে যা, গ্রাম ভালো লাগবে। আর আব্বা আম্মা ছোটবেলা থেকে আমাকে গ্রাম তেমন দেখাননি, আমাদের নিজের গ্রামও আছে, তবে এই অঞ্চলে আমার যেতে হবে সেটা ভেবেই খুব বিরক্ত লাগছিল। যাই হোক, পরের দিন রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে বাসের টিকিট কেটে আমি চলে গেলাম। ইমিডিয়েট জয়েন করতে হবে, যার কারণে সময় ছিল না। বাসের টিকিট কেটে আমি পরের দিন সকালে গিয়ে সেই অঞ্চলে নামলাম। খুবই অনুন্নত উত্তর অঞ্চল। এই অঞ্চলের একটা খুবই গরিব একটা গ্রামে আমাকে দেওয়া হয়েছে এবং সেখানে একটা ফাঁড়ি আছে, সেই ফাঁড়ির প্রধান আমি। সকালবেলা গিয়ে আমি ফাঁড়ির সামনে গিয়ে নামলাম। নেমে ভেতরে যেতেই দেখলাম সেখানের ফাঁড়ির অবস্থা খুবই খারাপ, এবং এরকম ফাঁড়ি আমি জীবনে কখনো দেখিনি। খুবই অদ্ভুত এবং বিশ্রী, সেই সঙ্গে খুবই ছোট। সেখানে গিয়ে দেখলাম কনস্টেবলরা এবং অন্যান্য সকলে ঘুমাচ্ছে। আমার এত পরিমাণ বিরক্ত লাগলো। সকলকে ডেকে বললাম কি যে কি ব্যাপার, তোমাদের এখানে এরকম পরিবেশ কিসের জন্য? তারা তখন বলল যে আপনার কি কাজ, যদি কোনো কমপ্লেন লেখানো থাকে তাহলে লিখে এখান থেকে যান, আমাদেরকে বিরক্ত করবেন না। দেখলাম তখন সবাই ঘুমাচ্ছে। সকাল সকাল আমাকে কেউ নিতেও আসেনি, কারণ আমি আগে থেকে ইনফর্ম করিনি। আমি ইনফর্ম করার চেষ্টা করেছিলাম, তবে থানার ফোন বন্ধ ছিল। ফোন থাকবে কিভাবে, এখানে তো ঠিকঠাক মতো নেটওয়ার্কই পায় না, আর এখানকার ল্যান্ডলাইনেও অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। আমি তখন বললাম যে তোমাদের এই থানার এই অবস্থা, তাহলে তোমরা কমপ্লেন লেখো কিভাবে, আর এখানে সমস্ত কার্যক্রম হয় কিভাবে? তখন একজন হেড কনস্টেবল এসে বললেন কি যে এ ভাই, এত বগর বগর না করে এখান থেকে জানতো ভাই, এখন ঘুমাইতে দেন, সারা রাত এখানে বসে বসে ঝিমাইছি, এখন ঘুমাইতে হবে। তারপর আমি গিয়ে তাকে এমন জোরে ঝাড়ি দিলাম, ঝাড়ি দেওয়ার সঙ্গেই তারা সকলে তখন বুঝতে পারলো যে এই থানার নতুন যে এসআই সে এসেছে। সকলে তখন দাঁড়িয়ে পড়লো সেখানে। আমি সকলকে মাঠের মাঝখানে দাঁড়িয়ে করে বললাম কি যে তোমাদের থানা এরকমভাবে চলে, এরকমভাবে চালাচ্ছ? হেড কনস্টেবল এসে বললো কি যে এর আগে এইখানে তেমন কোনো বড় অফিসার আসেনি, আপনিই প্রথম, আর আপনি আসবেন সেটা আমরা জানতাম, তবে এত সকালবেলা আর এত তাড়াতাড়ি আসবেন সেটা জানতাম না, সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি তখন সকলকে বললাম এই থানার আন্ডারে যত কিছু আছে সমস্ত যদি তাড়াতাড়ি পরিষ্কার না হয় তাহলে কিন্তু তোমাদের খবর আছে, তোমাদের সকলকে একদম বুঝিয়ে ছাড়বো। সকলে তখন একদিনের ভিতরে সমস্ত কিছু গুছিয়ে ফেললো। একদিন একজন কনস্টেবল আমাকে সেখান থেকে আমার কোয়ার্টারটা দেখিয়ে দিলেন। কোয়ার্টারটা এমন জায়গা, সেই জায়গাটা দেখে খুবই বিরক্ত লাগলো। ফাঁড়ির পাশেই একটা রুম, এবং সেই রুমের পেছনে বিশাল বড় ধান ক্ষেত। এখানে ফাঁড়ির অফিসাররা ছাড়া কেউ থাকেন না, আশেপাশে যারা থাকে তারা ওই পাশের কোয়ার্টারে থাকে। মোট হচ্ছে 2টা কোয়ার্টার এখানে। আমার যে রুম, সেই রুমটা একদম একটা ছোট্ট খণ্ড বাড়ির মতো। সেই বাড়ির পেছনে ধান ক্ষেত বিশাল আকৃতির, আর তাই এই ফাঁড়ির পেছনেই এই ছোট্ট কোয়ার্টারটা তৈরি করা।
এর পেছনে সকলে থাকে। আমি তখন বিরক্ত হয়ে গেলাম। এরকম একটা জায়গায় এসে কয়েকদিন কাটাতেই যেন আমার দম বন্ধ হয়ে আসবে সেরকম ভাবতে শুরু করলাম। যাই হোক, সারা রাত জার্নি করে এসেছি, খুব টায়ার্ড লাগছিল। আমি সেখানে থাকা একটা পানির বোতল নিয়ে ভালো মতো মুখ টুক ধুয়ে তারপর আমি শুয়ে পড়লাম। ঘরের ভিতর কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে আমি সঙ্গে করে সবকিছু নিয়েছিলাম বলে বাঁচা। প্রশাসনের উপর নতুন সমস্ত কিছু বিছিয়ে ঘুমালাম। কতক্ষণ ঘুমালাম জানি না, তবে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুর পার হয়ে গেল। ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি করে তখন থানায় গেলাম। গিয়ে দেখি সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। থানায় সাধারণত কমপ্লেন লেখার জন্য কেউ আসে না বা কোনো সমস্যাও হয় না। দেখলাম বেশ কিছু কেস পেন্ডিং পড়ে আছে, কিন্তু তারা ওরকম ভাবে তদন্ত করে না। সেই সময় শহর থেকে 3-4টা ফাইল আসলো। ফাইলগুলো এই অঞ্চলেরই এবং আমাকেই সেই কেসের তদন্তগুলো করতে হবে। সাধারণত এরকম লং প্রোফাইল কেস এই থানায় সাধারণত আসে না। হেড কনস্টেবল দেখে বলল, স্যার এরকম তো কখনোই আসে না। আমাদের এই আশেপাশের টুকটাক ঝামেলা হলে সেগুলো আমরা গিয়ে দেখি, তাছাড়া ওই বড়সড় কোনো ঝামেলায় আমরা কখনো আগাই না। আর এখানে থেকে মূল যে থানা আছে সেই থানা থেকে সমস্ত কিছু করে। আমাদের থানা থেকে টুকটাক এই অঞ্চলের ফাইল আসে, সেগুলো আমরা এমনি এমনি মিট করে ফেলি। বেশ খানিক্ষণ পর আমি বললাম কি যে এমনি এমনি মিট করা তোমাদেরকে দিচ্ছি। আজকে 4টা কেস ফাইল আসছে, এই 4টা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, বিগ প্রোফাইল। আর এইখানে তোমাদের এই অঞ্চলে আমি একটু ঘুরে দেখতে চাই। তখন সেই কনস্টেবল বলল, স্যার ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তো কোনো গাড়ি দেয় নাই, ঘুরে দেখতে হলে ওই আরেকজনের বাইক আছে সেটাতে দেখতে হবে। আমি তখন বললাম যে সেটা আনার ব্যবস্থা আমি করতেছি, ফাঁড়িতে গাড়ি দেয় না দেয় সেটা আমি দেখতেছি, আর কি করা যায় সেসব বিষয় আমি ভালো মতো লক্ষ্য করতেছি। এর কয়েকদিন পরে আমি আর্জি দিলাম। আর্জি দেওয়ার পরে একটা গাড়ি আমাদের থানায় পাঠিয়ে দিল। এটা মোটামুটি ভালো একটা বড় থানা। এতদিন একটা কনস্টেবলের আন্ডারে চলতো, তবে এবার আমি যেহেতু এসেছি এখানে সমস্ত কার্যক্রম বেশ জোরে সোরে চলবে। আমি প্রত্যেকদিন বিকেলবেলা টহল দেওয়ার জন্য বের হতাম এদিকে ওদিকে, কারণ অনেকগুলো কমপ্লেন এসেছে আমি আসার পরে। গ্রামের অনেকেই আমার উপর কমপ্লেন দিয়েছে যে আমি নাকি ঠিকঠাক মতো ডিউটি করি না। কারণ হচ্ছে গ্রামে স্কুল মাঠের উপর বা বিভিন্ন ফাঁকা শুনশান জায়গায় মাদক এর অনেক চলাচলন রয়েছে এবং তারা মাদক খায় এই এলাকার পোলাপান প্রচুর পরিমাণে। এই কারণে মূলত আমাকে এখানে আরও বেশি করে উপর থেকে চাপ আসছে যে এরকম কমপ্লেন তোমরা সলভ করো না কিসের জন্য। সেই চিন্তা করে আমি চিন্তা করলাম যে এক রাত্রেবেলা ভালো মতোই আমি সেখানে গিয়ে রেড করব। কারণ হচ্ছে রাত্রেবেলা যেসব জায়গায় থাকে এই বিকেলবেলা পেট্রোলিং করে বেশ কিছু জায়গায় এরকমভাবে আমি রেড দিলাম এবং প্রথম দেখলাম যে কারা কোথায় বসে এবং এদেরকে প্রথমে ধরে তারপর দিতে হবে ভালো মতো ধোলাই। যাই হোক, এর পরের দিন প্রায় সপ্তাহ দিয়ে আমি এখানে কাটিয়ে ফেললাম। পরের দিন বড় থানা থেকে গাড়ি পাঠানো হলো একটা কাজের সিলসিলায় যে এখানে কিছুদিন গাড়িটা থাকবে, তারপর আবার নিয়ে যাবে। আমি একবার ইমার্জেন্সি অর্ডারে ডেকে নিয়ে আসছিলাম। তা আনার পর তখন সেই গাড়ি দিয়ে আমি টহল দিলাম বেশ কিছু জায়গায় এবং সপ্তাহ দিয়ে আমি পুরো এলাকা ভালো মতো নিজের ডায়েরির ভিতরে নিলাম। আমি তখন মূলত হচ্ছে গিয়ে কোনো কেস যখন হাতে নেই আগে পুরো কেস রিসার্চ করি, তারপর সেই একটা কেস সম্পর্কে ভালো মতো বাটি চালান মারার পরে সমস্ত আসামি এসে ধরা পড়ে। যাই হোক, আমি তখন ওই দিনকে কয়েকজন কনস্টেবল এবং সঙ্গে করে আমি নিজে গিয়ে প্রায় 13 থেকে 14 জনকে ধরে নিয়ে আসলাম। তারা সকলেই মাদক সেবনকারী এবং তাদের কাছ থেকে তথ্য বের করার পরে যতটুকু বুঝতে পারলাম এই এলাকার একজন ডিলার আছে। সেই ডিলার হচ্ছে মারাত্মক একজন ডিলার এবং তিনি এই এলাকায় অনেক বছর ধরে এগুলো সাপ্লাই করে আসছে। মূল ডিলারকে ধরতে হবে, এদেরকে ধরে লাভ নেই, কারণ এরা হচ্ছে এলাকার ছুকরা চাকরা পোলাপান, এই খাই দায় এগুলোই করে, দিনরাত নেশা করে, রাত্রেবেলা নেশা করে আর দিনের বেলা কাজ করে, বা এলাকা বা গ্রামের পোলাপানি আর কি। এদেরকে অ্যারেস্ট করার পরের দিনই মূলত হচ্ছে কি গ্রামের বেশ কিছু লোকজন থানায় এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে দেখে বুঝলাম যে এরা গ্রামের সহজ সরল মানুষ এবং এদের ছেলে মূলত হচ্ছে গিয়ে যারা সাপ্লাই দেয় তাদের কারণে বকে গিয়েছে এবং কিছু কিছু লিডার আছে যাদেরকে আমি শর্ট লিস্ট করলাম। শর্ট লিস্ট করার পরে ভাবলাম যে তাদেরকে আমি অ্যারেস্ট করব। তো যাই হোক, এরকম করে আমি তাদের কাছ থেকে মুসলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে মূলত তাদেরকে ধরার উদ্দেশ্য ছিল একটাই, যে বড় বড় লিডার যারা কিনা এগুলো সাপ্লাই দিয়ে থাকে বা যারা ডিলার তাদেরকে মূলত ইনফরমেশন কালেক্ট করতে এবং ধরতে হবে। তো সেই রাত, যে রাত কিনা আমার জীবন বদলে দিয়েছিল, এবং সেই রাতে আমি মূলত 2 জন ডিলারকে ধরার জন্য এই এলাকায় যারা মাদক সাপ্লাই করে থাকে সেই মাদক সাপ্লাইকারী 2 জন ডিলারকে ধরার উদ্দেশ্যে আমি হচ্ছে কি মূলত সেই রাতে রেড দিয়েছিলাম এবং সেই রাতটা আমার জীবনকে বদলে দিয়েছিল, যা কিনা আমি কোনোদিন ভুলতে পারবো না। এবং সেই রাত সত্যি এক অন্যরকম রাত। সেই রাতে আমার জীবনে এসেছিল সুফিয়া আমার জীবনকে বদলে দিয়েছিল এবং আমাকে এমন এক স্বর্গ দেখিয়েছিল যা কিনা আমি কোনোদিন ভুলতে পারবো না।
আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আজকে আমরা জানবো একজন পুলিশ অফিসার এবং তার জীবনে আসা এক পরীর ঘটনা, যে কিনা তার জীবনকে বদলে দিয়েছিল। একজন পুলিশ অফিসারের কাজই হচ্ছে রাত্রেবেলা ডিউটি করা এবং গ্রামকে সমস্ত মাদক এবং সমস্ত অপরাধ থেকে মুক্ত রাখা, এবং সেই কাজ করতে গিয়েই তার সঙ্গে দেখা হয়েছিল সুফিয়া পরীর, যে কিনা তার জীবন বদলে দিয়েছিল। আজকে আমরা জানবো একজন পুলিশ অফিসার এবং সুফিয়া পরীর জীবনের ঘটনা। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব গল্পে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সেদিনকে সন্ধ্যার দিকে আমি এবং আরও দুজন কনস্টেবল কাউকে কিছু না জানিয়ে আমরা চলে গেলাম ওইখানে রেড দেওয়ার জন্য। কারণ যার বাড়িতে রেড দিব সে কোনো সাধারণ ছেলে ছিল না, সে হচ্ছে আমাদের এই অঞ্চলের, যে অঞ্চলে আমি ডিউটি করতাম সেই অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যানের ছেলে ছিল এবং খুবই ক্ষমতাশালী লোক ছিল। তাকে ধরতে হলে আগে থেকেই বেশ কিছু জিনিস আগে থেকে ক্লিয়ার করতে হবে, এবং কনস্টেবল আমাকে সেই ইনফরমেশনে দিয়েছিল। সেদিনকে রাত্রেবেলা আমরা কোনো গাড়ি ঘোড়া এবং বাইক ছাড়াই বের হয়েছিলাম, কারণ হেঁটে তাদেরকে ধরতে হবে এবং তারা কোথায় থাকবে সে বিষয়ে আমাদের ধারণা খুব অল্প ছিল। এবং কনস্টেবল আমাকে সমস্ত কিছু বলেছে যে স্যার ওইখানে গেলে পাওয়া যাবে এবং অমুক জায়গায় আছে। তিনি এই গ্রামে অনেক দিন থেকেই আছেন এবং এই সমস্ত বিষয় সম্পর্কে বেশ ভালোভাবে জানেন। সেই সঙ্গে গ্রাম পুলিশ যে আছেন তিনিও আমাদেরকে ইনফরমেশন দিয়েছিলেন। সেই ইনফরমেশন বেসিসে চেয়ারম্যানের বাড়ির পেছনে পুরাতন একটা বাড়ি আছে, সেই বাড়িটা হচ্ছে পুরাতন দোতলা ঘর, এবং রাত্রেবেলা ওরা ওইখানে নেশাপানি করে এবং পোলাপান যারা আছে সন্ধ্যার দিকে ওইখান থেকে ওর কাছ থেকে এসে জিনিসপাতি নিয়ে যায়। আমি এবং দুজন কনস্টেবল মিলে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর যখন আমি দরজা খুললাম, ওরা তখন সেখানে বসেছিল এবং আমাদেরকে দেখে তখন ওরা পাথর নিক্ষেপ করতে শুরু করে এবং একজন কনস্টেবলের মাথায় লেগে তার মাথার খানিকটা অংশ কেটে যায় এবং দোতলার জানালা দিয়ে ওরা ওই পাশ দিয়ে বেয়ে, গাছ ছিল সেই গাছ বেয়ে নিচে থেকে নেমে যায়। নেমে গিয়ে দৌড় মারে। প্রায় 7-8 জন লোক ছিল এবং যখনই আমার হাতে বন্দুক দেখেছে ঠিক তখনই এরা বুঝতে ফেলেছে যে আমি হচ্ছে পুলিশ। সেখান থেকে 3 জনকে ধরা হয়, তবে মূল যে 2 জন ডিলার ছিল তারা পালানোর চেষ্টা করে। আমি তখন দ্রুত নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে তখন হচ্ছে গিয়ে হাওয়ায় একটা ফায়ার করে দাঁড়ানোর জন্য, এতে করে সেই তাদের মধ্যে থেকে একজন ভয় পেয়ে সেখানে দাঁড়ায় পড়ে, আর কয়েকজন কনস্টেবলকে তখন থানা থেকে ইমিডিয়েট ডাকা হয়, কারণ এতজন লোক থাকবে আসলে আমরা আন্দাজ করতে পারিনি। তো তাকে ধরে ফেলি, ধরে তখন আরেকজন কনস্টেবলের কাছে ওদেরকে করি। তো এই থানার সমস্ত কনস্টেবলগুলো ছিল বেশ শক্তিশালী এবং ওদের হাতে বন্দুক থাকতো, সেহেতু বন্দুকের নলের সামনে ওরা পালানোর সাহস পায় নাই, এবং আমার হাতে বন্দুক ছিল, সার্ভিস রিভলভার ছিল। তো সেটা নিয়ে আমি যে মূল যে ডিলার ছিল তার পেছনে দৌড়াতে শুরু করি, এবং দৌড়াতে দৌড়াতে ও তখন একটা ভিটার মধ্যে ঢুকে যায়। খুবই শুনশান একটা ভিটা ছিল। তো এটা একটা দুর্ধর্ষ কাহিনী, দুর্ধর্ষ ঘটনা। তো সেই ভিটার ভিতরে যাওয়ার পর ও সেটার ভিতরে ঢুকে কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম গাছের আড়ালে কোনো একটা জিনিস নড়াচড়া করতেছে। তবে তখন বুঝতে পারলাম যে ও ওইদিকেই ঢুকছে। আমার হাতে টর্চ লাইট ছিল, আমি টর্চ লাইটটা মারলাম। তো গাছের আড়ালে কোনো কিছু একটা লুকায় পড়লো। তবে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটা লোক সেখানে দাঁড়ায় আছে, আমি তার কলারটা ধরলাম। আমি মনে মনে ভাবলাম যে এটা হচ্ছে গিয়ে ওই শয়তান, মানে যার নাম জালাল, ওই জালাল শয়তানটা যে হচ্ছে এই এলাকায় মাদকের ডিলার। তো ওকে ধরে সঙ্গে সঙ্গে আমি সামনে পর্যন্ত নিয়ে আসলাম এবং এনে এমনভাবে একটা টান মারলাম। টান মারার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম যে ওর মুখের যে চাদরটা ছিল সেই চাদরটা সরে গেল এবং তার চুলগুলো আচমকা বড় হয়ে গেল, এবং বড় হয়ে আমার দিকে এমনভাবে তাকালো, মানে এমনভাবে টান দিছি, হেঁচকা টান, যে সে ঘুরে একদম চুলগুলো ঘুরে টুরে আমার দিকে এসে তাকালো, এবং আমি ততক্ষণে বুঝতে পারলাম যে এটা জালাল না। এবং আমি যখন সামনের দিকে তাকালাম, তাকিয়ে আমি হতভম্ব। একটা গাছের আড়ালে থেকে একটা মেয়ে লুকিয়েছিল, সেই মেয়েটাকে আমি এমনভাবে টান দিয়েছি যে তার কাছে থাকা চাদরটা সরে গিয়েছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে এবং সে আমার দিকে এমনভাবে তাকিয়েছে। আমি তখন তার দিকে তাকিয়ে 1 সেকেন্ডের মধ্যে স্তব্ধ হয়ে গিয়েছি। আমি তো তাকিয়ে বন্দুকটা তার মাথার দিকে তাক করেছি, সে তখন আমার দিকে তাকিয়ে হা হয়ে আছে। এবং আমি এরকম জঙ্গলের ভিতর এরকম একটা মেয়েকে দেখে সত্যি তখন চমকে যাই, কারণ এরকম সুন্দরী মেয়ের আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি তার দিকে হা হয়ে তাকিয়ে আছি এবং সেই মুহূর্তে আচমকা আমার চোখকে অবাক করে দিয়ে, আমার নিজেকে অবাক করে দিয়ে সেই জিনিসটা আমার চোখের সামনে থেকে ধোয়া হয়ে গায়েব হয়ে যায়। এটা যখন আমি দেখতে পাই তখন সত্যি আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ গ্রামকে আমি সবসময় ভয় পেতাম এবং জঙ্গলের ভিতরে আমি চুপচাপ ভয় পেতাম। তো সেই ভয়ের মাঝখানে আমি এরকম একটা জিনিস দেখলাম। আসলে ওই জঙ্গলের ভিতরে যে আমি ঢুকে গিয়েছি সেটা আমি খেয়ালই করিনি, আর আমি যখন দেখলাম যে সে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল, এটা সত্যি ছিল নাকি মিথ্যা আমি জানি না। আমি তখন জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম, আমি ভয় পেয়েছিলাম,
কারণ হচ্ছে একে তো জঙ্গলের ভিতরে, তারপর আবার এরকম একটা জিনিস আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গিয়েছে। জিনিসটা কি ছিল সেটা আমি জানতাম না। তারপর আমি সেখানে চিৎকার যখন করি, আমার কয়েকজন কনস্টেবল দৌড়ে আসে। ওইখান থেকে খুব বেশি দূরে ছিল না, দৌড়ে আসার পর আমাকে তখন ওইখান থেকে অজ্ঞান অবস্থায় আমাকে থানা পর্যন্ত নিয়ে আসে। তো একজন কনস্টেবল জানতো যে আমি ভয় পেতাম, কারণ ও ছিল হচ্ছে আমার ড্রাইভার, যে কিনা আমার গাড়ি চালাতো। তো ওর সঙ্গে সবসময় কথাবার্তা হতো, এলাকার সম্পর্কে, অনেক বছর যাবত এখানে আছে, কথাবার্তা হতো। তখন বলতো যে স্যার এরকম এরকম। আর সেই সুবাদে আমি তাকে বলে ফেলেছিলাম যে আমি গ্রাম অঞ্চল ভয় পাই, এই জন্য আসতে চাইতাম না। ভয় না, ভয় মূলত পাই হচ্ছে গিয়ে তোমার ভূতের ভয় আর কি, এই জন্য। তো যাই হোক, উনি তখন বুঝতে পারলো, আমাকে বাসায় নিয়ে চোখে মুখে পানি ছেটানো হলো। আমি তখন উঠে বসলাম, উঠে বসে জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম। তো আমার যে সার্ভিস রিভলভার ছিল, সেই সার্ভিস রিভলভারটা ওইখানে ফেলে রেখে আসছি। আমি উঠার পরে বুঝতে পারি না, পরবর্তীতে বুঝতে পারছি যে সার্ভিস রিভলভারটা ওইখানে ফেলে আসছি। তো আমি তখন বুঝতে পারছিলাম না যে আমি কী করবো, কারণ ওইটা আমাকে তো হিসাব নিকাশ দিতে হবে। আমি উঠে তখন আশেপাশে খুঁজতে শুরু করলাম, ওদেরকে বললাম যে তোমরা কি নিয়ে আসছো এটা? তো ওরা বললো কি যে না স্যার, আমরা তো আনি নাই, ওটা তো আপনার কাছে ছিল মনে হয়। তো আমি তখন বললাম গর্ধব তোমরা দেখবে না আমি যেখানে ছিলাম? তো ওরা তখন ওইখানে যায় এবং যাওয়ার পর আশেপাশে সমগ্র জায়গায় খোঁজে এবং ভোর হওয়ার আগে আগে ওরা ফিরে আসে। তো ফিরে আসার পর তখন আমাকে বলে কি যে স্যার আমরা পাইনি। তো আমি তখন বললাম যে এটা কি ছিল, আমি এরকম আচমকা একটা জিনিস দেখছি। তো তখন সেই লোকটা, মানে যে কনস্টেবল ছিল, সে তখন বললো স্যার এই জঙ্গলে জিনপরি থাকে, এটা আমরা অনেক আগে থেকেই শুনছি, আর এই জঙ্গলে রাত্রাবেলা কেউ যায় না। আর জালালরে তাড়া করতে গিয়ে আপনি এখানে ঢুকছেন, আমার সম্ভবত মনে হয় একটা পরী ছিল, বুঝছেন? কারণ জিনপরীরা এই আশেপাশে অনেকে ঘোরাফেরা করে, ছোটবেলা থেকে অনেক গল্প শুনছি। আর এসব জিনপরীতে আমার ভয় লাগে না, আর আমি ছোটবেলার থেকেই ভয় পাই না। সেহেতু স্যার আপনি ভয় পাইছেন, সম্ভবত একটা জিন ছিল। তো কথা শোনার পর বলো ধরো জিন হইতে হয় নাকি, জিনপরি বলে কিছু হয় না, তোমরা যাও। আর জিনপরি হইলে ওটা মানুষকে দেখা দেয় না, কারণ হচ্ছে তারা অন্য জগতে থাকে। তো এই কথা বলার পর আমি আসলে বিশ্বাস করতে চাইনি যে ও এই কথা আমাকে বলছে, এটা সত্য হবে না মিথ্যা হবে। আমি মানতাম যে জিনপরি বলে কিছু হয় না। তো সেহেতু ওরা তখন এখান থেকে চলে গেল এবং আমি তখন বিশ্রাম নিলাম। আর পরের দিন সকালবেলা উঠে আমাকে সেই অস্ত্র খুঁজতে সেখানে যেতেই হবে, কারণ সার্ভিস রিভলভার কোনোভাবে হারায় গেলে আমার চাকরি চলে যাবে, এরকম একটা রিস্ক ছিল। তো প্রথম কথা হচ্ছে গিয়ে জালালকে ধরতে পারি নাই, এটা নিয়ে প্রচণ্ড পরিমাণ রাগ ছিল। দ্বিতীয় পরিমাণ হচ্ছে আমার সার্ভিস রিভলভার হারাই গেছে, এটা যদি কোনোভাবে কোনো কমন মানুষের হাতে পড়ে যায় এবং কেউ যদি মারা যায় তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। পরের দিন দুপুরবেলা আমি এবং সেই কনস্টেবল গাড়ি চালিয়ে সেই পর্যন্ত গেলাম এবং সেখানে গিয়ে সেই ভিটার আশেপাশে সমস্ত জায়গা খুঁজতে শুরু করলাম। তো আমার শুধুমাত্র একটা জিনিস আমার চোখের সামনে বারবার ভাসতেছিল, সেই মেয়েটার যেরকম চাহনি সেরকম তার হচ্ছে গিয়ে সে ভয় পেয়েছিল, আমাকে দেখে ভয় পাইছিল, সেটা আমি বুঝতে পারছি। একজন পুলিশ অফিসার হিসেবে এই সমস্ত জিনিস আমি বুঝতে পারি টুকটাক। তো যাই আমি সার্ভিস রিভলভার পেলাম না, খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। তো আমি যে ঘরে থাকতাম সেই ঘরটা ছিল হচ্ছে একটা রুম, পাশে একটা বারান্দা এবং তার পেছন সাইডে হচ্ছে পুরো ধান ক্ষেত, পুরো গ্রামের মতো পুরো ধান ক্ষেত। তো এরকম অদ্ভুত জায়গায় আমি এসে খুবই বিরক্ত ছিলাম। 20 দিন হয়ে গেছে আমি এখানে আসছি, অন্যান্য সমস্ত তথ্য সম্পর্কে আমি এই সমস্ত তথ্য নিছি, কিন্তু সত্যি এদিনকে যে ঘটনা ঘটছে ওই ঘটনাটা আমাকে সত্যি একদম কাঁপায় দিচ্ছিল। কারণ আমি প্রথম কথা হচ্ছে রিভলভার নিয়ে আমি প্রচণ্ড পরিমাণ চিন্তিত, হারাই গেছে জিনিসটা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমি আসামি ধরতে পারি নাই, আমাকে রিপোর্ট জানাইতে হবে এই মাসের ভিতরে। আর তৃতীয় কথা হচ্ছে যে জিনিসটা কী ছিল সেটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। তো যাই হোক, ওই দিনকে আমি খুব চিন্তিত এবং টায়ার্ড ছিলাম। বারান্দায় ওইখানে খুব ঠান্ডা বাতাস আসতেছিল, আর এখানে কারেন্ট থাকে না, সেটা নিয়ে ছিল আরেক যন্ত্রণা। তো কারেন্ট না থাকলেও বারান্দা দিয়ে খুব সুন্দর বাতাস আসতো, ধান ক্ষেত ছিল পিছনে, খুব সুন্দর বাতাস আসতো। তো আমি সেদিনকে রাত্রেবেলা প্রথমবারের মতো আমি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখি। আমি যেখানে থাকি তার বারান্দায় খুব সুন্দর একটা ছোট একটা বিছানা পেতেছি আমি, সেখানে গরম লাগলে ঘুমাই, বেশিরভাগ দিন কারেন্ট থাকে না, তো ঘুমাই ওইখানে। আর ওই দিনকে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগেছি। তো আর আমার ঘরের পিছনে এরকম একটা জিনিস দেখে তখন আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই যে ঘরের পেছনে যে ধান ক্ষেত আছে সেখানে শুধুমাত্র জোনাকি পোকা, এবং সেই রাত্রে আমি সেখানে ঘুমিয়ে পড়ি। সাধারণত এখানে খুব কম ঘুমানো হতো, কিন্তু ওই দিন রাত্রে প্রচণ্ড পরিমাণ টেনশন হচ্ছিল, গরম লাগতেছিল, সেখানে ঘুমিয়ে যাই আমি। তো ঘুমানোর এক পর্যায়ে আচমকা রাত 2টা কি 2:30 বাজে আমার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে আমি দেখি আমার পায়ের কাছে একজন বসে আছে, এবং সেটা একটা মেয়ে, তার মাথায় ঘোমটা দেওয়া, খুব বেশি ঘোমটা না, হালকা মাথায় আঁচল তোলা, আর তার মুখ দেখা যাচ্ছে, মুখ থেকে অনবরত আলো বের হচ্ছে এবং তার শরীরের সমস্ত জায়গায় শুধুমাত্র আলো, এবং তার মুখ এত পরিমাণ ফর্সা এবং তার চেহারা এত পরিমাণ সুন্দর, এত পরিমাণ লাবণ্যময়। সে কোনো পরিমাণ মেকআপ দেয়নি, কোনো লিপস্টিক দেয়নি, কোনো কিছু দেয়নি, কিন্তু তারপরে তার ঠোঁট, চোখ, মুখ এত পরিমাণ
সুন্দর যে তার দিকে তাকিয়ে আমি একদম হতভম্ব হয়ে যাচ্ছিলাম। আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে আমি তখন লাফতে উঠে পড়ি। উঠে যখন আমি সামনে কাউকে দেখতে পাই না, তখন মনে ভাবলাম হয়তো এটা স্বপ্ন ছিল বা অন্য কোনো কিছু ছিল। খুবই বাজে একটা পরিস্থিতি। এইরকম পরিস্থিতির ভিতরে আমি কখনো পড়িনি। আমি তখন ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে যখন খাট থেকে নামতে যাব, ঠিক আমার পায়ের সঙ্গে ধাক্কা লেগে আমার রিভলভারটা নিচে পড়ে যায় এবং আমি আসলে খুব হতভম্ব হয়ে গেলাম যে আমি 100% শিওর ছিলাম যে রিভলভারটা আমার হাতেই ছিল এবং আমি যখন অজ্ঞান হয়ে যাই নিশ্চয়ই রিভলভারটা আমার হাত থেকে পড়ে গেছে। আর কনস্টেবলরা যেহেতু আনে নাই কেউ, তার মানে এটা ওইখানেই পড়েছিল। কিন্তু এই রিভলভারটা আমরা দুইজনে গিয়ে দুইবার খুঁজছি, সেখানে পাই নাই। কিন্তু এইটা এখানে কিভাবে আসলো? এটা আমার সার্ভিস রিভলভার, আমি দেখতে পাচ্ছি এবং আমি যখন এটা হাতে তুলে আমি অবাক সত্যি যে এটা এভাবে কি এখানে কিভাবে আসলো। আর আমি মনে মনে ভাবছি যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু রিভলভারটা যখন আমি হাতে নিলাম তখন আমার বিশ্বাস হয়ে গেল এবং আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই এখানে কেউ আসছিল। আর আরেকটু শিওর হলাম কিভাবে, আমি যখন ঘুম থেকে উঠলাম বা যখন উঠে দেখলাম যেরকম কোনো কিছু আমার পায়ের কাছে বসে আছে, সেই সময় আমার রুমটা এবং রুমের আশেপাশের সমস্ত জায়গায় এত সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে গেল যে সেই সুঘ্রাণটা আমার পুরো আত্মাকে যেন পরিশুদ্ধ করে দিচ্ছিল। এরকম সুঘ্রাণের আগে আমি কখনো পাইনি। আমি সারা জীবনে বহুত পারফিউম ব্যবহার করেছি। আমার বাবা বেশ বড়লোক একজন মানুষ, তবুও এই পেশায় আমি এসেছি শুধুমাত্র আমার নিজের প্যাশনের জন্য। সারা জীবন বহুত দামি দামি জিনিস ব্যবহার করা হয়েছে, কিন্তু এইরকম সুঘ্রাণ আমি সত্যি এর আগে কখনো পাইনি। আমি সেই সুঘ্রাণটা নিয়ে আমি সেখানে বসেছিলাম এবং রিভলভার হাতে নিয়েছিলাম এবং এখানে যে কেউ আসছিল সেটা আমি নির্ঘাত বুঝতে পারছি। এবং সে যখন চলে গেল তার কিছুক্ষণ পরেই সেই সুঘ্রাণটা আস্তে আস্তে মিলিয়ে গেছে এবং এখানে কেউ একজন তো আসছিল। সেটা কি ছিল? তাহলে কি রহমানের কথা সত্যি? রহমান হচ্ছে আমাদের গাড়ি চালক ড্রাইভার, যে কিনা এখানে ড্রাইভ করে এবং এখানকার সমস্ত কিছু সে মেনটেন করে, কনস্টেবল। তো সে কি তাহলে সত্যি কথা বললো যে কোনো জিনপরি? এটা তো আমি বিশ্বাস করতাম যে জিনপরি আছে, কিন্তু মানুষকে যে দেখা দেয় এটা আমি কখনো বিশ্বাস করতাম না। কারণ জিনপরিদের আলাদা জগৎ আছে, তাদের নিয়ম আছে। এটা আমি তখন বিশ্বাস ওই দিনকে করি নাই। আমার কাছে কেন যেন খটকা লাগতেছিল, কি রে ভাই রিভলভারটা এরকম পেলাম। তো যাই হোক, ওদিনকে আমি ঘরের ভিতরে এসে দরজা জানলা সব বন্ধ করে ঘুমাই, কারণ কারেন্ট ছিল এবং আমি ফ্যান অন করেই ঘুমাই। পরের দিন অনেক দেরি করে আমি ঘুম থেকে উঠি, কারণ আমার থানা, আমি যা মন চায় তাই করতে পারি। আর কেসের হচ্ছে কি এখন জালালকে ধরতে হবে, এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। যাই হোক, আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে আমি তখন থানায় গিয়ে বসলাম। তো এখন আমি আসার পর থেকে এখানে বেশ কিছু কমপ্লেন আসতো, অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে আমি আসার পর একটু সিনসিয়ার ছিলাম, অন্যান্য সকলে যেরকম কাজ করতো না ওরকম ছিল না। থানাটা একটু অ্যাক্টিভ হয়েছিল, সিনসিয়ার ছিল এবং ভালো ভালো কাজ হতো আমি আসার পরে। তো সকলে তখন কমপ্লেন লিখতে আসতো, তাই আমি তখন আমার ডেস্কে বসে আছি। তো কনস্টেবল রহমান তখন আসলো, সে বললো, স্যার কনস্টেবল এই বন্দুক তো আপনার কোমরে, তাহলে আপনি যে বললেন যে বন্দুক পান নাই। তখন রহমানকে বললাম, রহমান তোমার কথাই বোধহয় সত্যি হয়েছে, কালকে দেখলাম আমার খাটের উপর এটা রাখা, তো তোমার সেই জিনপরিটা হয়তো দিয়ে গেছে। রহমান বলল কি যে, স্যার কোনো জিনিস হালকা নিবেন না, হইতেও তো পারে সে দিয়ে গেছে। আর আপনার ঘরের ভিতরে কীভাবে আসবে? আমরা তো যখন আসছিলাম তখন তো আপনার হাতে বা ওইখানে কোনো কিছু ছিল না, সত্যি কথা। আর আপনার যদি কোমরেই থাকতো তাহলে তো কোমরেই থাকতো, কোমর থেকে পড়ে যেত না, খাটের পর কীভাবে আসবে? আমি তখন রহমানকে বললাম, রহমান তখন কিন্তু ইয়েটা আমার কাছেই ছিল, রিভলভারের যে কাভার, সেই কাভারটা কিন্তু আমার কোমরেই ছিল। এমনও তো হতে পারে যে আমি কাভারের ভিতর রেখে দিয়েছিলাম এবং আমি পরবর্তী টের পাই নাই, কাভার খোলা ছিল, ওইখানে হয়তো পড়ে গেছে, এরকম হতে পারে না? তো রহমান বললো যে, স্যার হইতে পারে, কিন্তু আমার যতটুকু মনে হয় এটাই সত্য যে কোনো একটা জিনিস আপনার পিছু নিছে এবং সেই জিনটা মনে হয় আপনার এখানে দিয়ে গেছে, জিনটা পারে না এরকম কোনো কাজ নাই। তো রহমান তখন বললো যে, স্যার একটা জিনের গল্প শুনে আমার দাদার একটা গল্প আছে। তাই আমি তখন বললাম যে, বলো রহমান বলো, তোমার গল্প শুনতে মাঝে মধ্যে ভালো লাগে। তো আচ্ছা ঠিক আছে, তোমার গল্প যাওয়ার সময় শুনবো, আমাদেরকে একটু উপজেলা শহরে যেতে হবে, মূল থানায়, বুঝছো, যাওয়ার পথে শুনবো। তো যাওয়ার পথে রহমান গল্প বলতে শুরু করলো যে তার দাদার সঙ্গে একটি পরী ছিল এবং সেই পরীটা নাকি তার দাদার সঙ্গে প্রত্যেকদিন এসে গল্প করতো, তার সঙ্গে থাকতো, এমনকি তার দাদাকেও নিয়েও গেছিল সেই দেশে। 2 মাস পরে সেখান থেকে দিয়ে যায় আর কি। তাই আমি বললাম, রহমান এরকম গল্প হয়তো আগে হইতে পারতো, কিন্তু এখন হয় না। রহমান বললো, না স্যার আপনি হয়তো জানেন না। তারপর যাক থানায় পৌঁছে গেলাম এবং ওই দিনকে মোটামুটি এরকমভাবে কেটে গেল আমার। তো আমি এই শহরে আসছি, এই মফস্বল এই গ্রামের অঞ্চলে আসছি আমি প্রায় 20-25 দিন হয়ে গেল। এই 20-25 দিনের মধ্যে আমার শুধুমাত্র রহমানকে ইন্টারেস্টিং লাগছে, কারণ ও নানান ধরনের অদ্ভুত গল্প শোনাতো আমাকে এবং গ্রামের একটা ছেলে, তো ওই সমস্ত গল্প শুনতে আমার কাছে ভালো লাগতো। তো যাক সেদিনকে রাত্রেবেলা যা ঘটে সেই ঘটনাকে আমি সত্যি উপেক্ষা করতে পারবো না এবং সেটা ছিল এক আকস্মিক ঘটনা। ঘটনাটা কিছুটা এরকম ছিল, আমি রাত্রে ঘুমায় আসি
এবং ঘুম থেকে আচমকা আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে আমি আমার পুরো রুমের ভিতরে সেই সুঘ্রাণটা পাই, একদম পুরো রুমটা ঘ্রাণে মোমো করতেছিল। আমি ঘুম থেকে উঠে তখন বলি, কি এরকম একটা ঘ্রাণ ঘরের ভিতরে কোত্থেকে আসতেছে। আমি তখন উঠে বারান্দার দরজাটা খুলি, দরজা খুলে বারান্দায় গিয়ে বসি খাটের উপর। আমার আবার টুকটাক স্মোকিং করার অভ্যাস ছিল, তাই আমি বারান্দার দরজা খুলে তখন স্মোকিং করা শুরু করি আর কি। তো ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করি যে আমার ঘরের ভিতরে কেউ একজন বসে আছে। আমি যেখানে শুয়ে থাকি ঘরে ডিম লাইট ছিল, ডিম লাইটটা জ্বালানো ছিল, এবং সেখানে তখন দেখে আমি অবাক হয়ে যাই। আমি তখন ওইখান থেকে উঠে দাঁড়িয়ে বলি, কে কে ভিতরে? সেই মুহূর্তে আমি আমার চোখের সামনে এরকম একটা জিনিস দেখে সত্যি চমকে যায়, এবং আমি দেখি যে সেই মেয়েটি যাকে কিনা আমি জঙ্গলের ভিতরে যার মাথার পর বন্দুক তাক করেছিলাম আমি, এবং সেই মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম যে আপনি কে? আমি পেছন দিকে তখন সরে গেলাম, সরে গিয়ে তখন বললাম যে আপনি কে? মেয়েটি তখন বলল যে আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না? আমি তখন বললাম যে আপনি কে সেটাকে বলুন, নাহলে কিন্তু। আমি তখন আমার বন্দুক খুঁজছিলাম, ঠিক সেই মুহূর্তে মেয়েটার হাতে সেই বন্দুকটা। বললো কি যে এটাই তো খুঁজছিলেন তাই না? আমি তখন বললাম যে হ্যাঁ, এটা আপনার কাছে কিসের জন্য, এটা আমার কাছে দিন। আপনি ঘরের ভিতরে ঢুকেছেন কিভাবে? আর আপনি কে বলুন তো? নিশ্চয়ই আপনি গ্রামের কোনো দুষ্টু মেয়ে যে কিনা আমার সঙ্গে দুষ্টামি করছেন। সেদিনকে আপনি সেই জঙ্গলের ভিতরে কি করছিলেন? আর ওরকম আচমকা আমার চোখের সামনে থেকে চলে গেলেন কিভাবে? মেয়েটি তখন বলল যে কেন, আমাকে কি বিশ্বাস হয় না? আপনার যে কনস্টেবল রহমান, সে আপনাকে বলেনি যে আমি কোনো মানুষ নই, বা আমি আমার সম্পর্কে বলেনি যে আমি একটা জিন? ঠিক কথা শোনার পর আমি প্রথমে বিশ্বাস করিনি। তখন মেয়েটি বলল কি যে আমি যে একটা জিন সেটা তো আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? এই যে আপনার বন্দুকটা সেখানে ফেলে এসেছিলেন, তারপর এই বন্দুকটা গতকাল বা এর আগের দিন রাত্রেবেলা আমি তো আপনার কাছে দিয়ে গিয়েছিলাম। আপনি ঘুমিয়েছিলেন, উঠে আমাকে দেখলেন, তারপর আচমকা চিৎকার করে উঠলেন, আর আমি সেখান থেকে চলে গেলাম কারণ আপনি ভয় পেয়েছিলেন। সত্যি তখন আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম যে এটা কি আপনি সত্যি কথা বলছেন? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, আপনি কি সত্যি একটা পরী? মেয়েটি তখন সেখানে বসলো, বসে বলল, বিশ্বাস করা না করা আপনার বিষয়, আমি সত্যি একটা পরী। আর যদি পরী না হতাম, আপনার ঘরের দরজা বন্ধ, তারপর আবার আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে ঢোকার কি কোনো ওয়ে আছে বলুন? আর এখানে আমি এত রাত্রেবেলা কিসের জন্য আসবো? আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? মেয়েটি তখন বলল, আমার নাম সুফিয়া। আমি বললাম যে বেশ সুন্দর নাম, পরীদেরও নাম যে মানুষের মতো হয়। সে তখন বলল, কেন? আমরা সকলেই ইসলাম ধর্মের অনুসারী, এবং আমরা এর আগে সম্রাট সোলেমান যে আছে তার অনুসারী ছিলাম, এবং আমরা সকলেই মুসলিম। আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আপনারা আশরাফুল মাখলুকাত হতে পারেন, আমরা জিন জাতি। তো তারপর আমি তাকে বললাম যে আপনি এখানে কেন এসেছেন? সুফিয়া মেয়েটি তখন বলল যে আমি এসেছি কারণ সেদিনকে আপনি আমাকে বিরক্ত করেছেন। শুরুতে ভেবেছিলাম যে আপনি যেরকমভাবে আমাকে টান দিয়েছেন, আপনাকে কোনো না একটা ক্ষতি করব, কিন্তু আপনার কনস্টেবলরা তখন চলে আসে এবং আপনার সম্পর্কে খোঁজ খবর করা শুরু করি। কয়েকদিন ধরে দেখছি আপনি মানুষটা খারাপ না, ভালো মানুষ। আপনাকে দেখে ভালো লেগেছে, এই জন্য আপনার পিছু নিয়েছি। আর আপনি এই রিভলভারটা নিয়ে খুব টেনশনে ছিলেন তাই না? তাই বলেই রিভলভারটা আমার দিকে ছুঁড়ে মারল সে। আমি তখন সেটা ধরে ফেললাম, ধরে ফেলার সঙ্গে সঙ্গে এই মেয়েটার দিকে রিভলভার তাক করলাম। আমি তখন বললাম যে রিভলভার কিন্তু আমার হাতে আছে, গুলি মেরে দিব, সত্যি করে বলুন আপনি কে? মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, মারুন গুলি। তাই বলে মেয়েটা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি তখন সত্যি সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে কি রহমান আর মেয়েটা সত্যি কথা বলছে? তখন মেয়েটা অদৃশ্য অবস্থায় কথা বলতে শুরু করলো, বলল যে আপনি কি গুলি মারতে পারেন নাকি এমনি বন্দুক হাতে রেখেছেন? আমি তখন বললাম যে এটা কিভাবে সম্ভব, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন আমি জানি, এবং পরীও সৃষ্টি করেছেন তাও জানি, কিন্তু আপনি যে সত্যি আমাকে দেখা দিবেন সত্যি আমি বিশ্বাস করতে পারিনি। তখন সে বলল যে কেন, আপনাকে দেখা দিতে পারি না? আসলে আপনার ব্যক্তিত্ব আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনি বেশ ভালো একজন মানুষ, এবং এই এলাকার অনেকের আপনি উপকার করেছেন, সেগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে। সত্যি কথা, এই জন্যই আপনার উপকার করেছি, আপনার বন্দুকটা আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। আপনি এটা নিয়ে খুব টেনশনে ছিলেন তাই না? আমি তখন বললাম যে আপনি জানেন না যে সত্যি আপনি আমার কত বড় উপকার করেছেন। এখন একটু দৃশ্যমান হন, আপনাকে দেখি, কারণ হচ্ছে না দেখে কারোর সঙ্গে কথা বলা যায় না। মেয়েটি তখন আমার চোখের সামনে থেকে দৃশ্যমান হলো, এবং আমি যে চেয়ারে বসি সেই চেয়ারে এসে বসলো। বসার পর বললো যে এবার তো বিশ্বাস হয়েছে? আমি বললাম যে হ্যাঁ, আমার খুব বিশ্বাস হয়েছে। আসলে আমি সত্যি এইসব জিনিসে খুব ভয় পাই, গ্রাম অঞ্চল এবং গ্রামের এইসব সমস্ত কিছু খুব ভয় পাই, কিন্তু কেন জানি না আপনাকে, আপনার মতো এরকম সুন্দরী একটা মেয়েকে দেখে আমার ভয় লাগছে না এখন। তবে সেদিনকে খুব বেশি ভয় পেয়েছিলাম, আপনি আমার চোখের সামনে থেকে যেরকমভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি এটা আমি দেখেছি। তবে আপনি আমার আসামি ধরা থেকে আমাকে বিরত রেখেছেন, সেদিনকে কিন্তু আমি আসামিটা ধরে ফেলতাম, শুধুমাত্র আপনার জন্য ধরতে পারিনি। মেয়েটি তখন বলল,
যে আমি যেহেতু আছি আপনার আসামিকে আপনি চুপ করে ধরতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপর আমি বললাম যে কিভাবে? মেয়েটি বলল, আপনার আসামিকে আমি দরকার হলে খুঁজে দেব, সে কোথায় আছে সেই সম্পর্কে আমি বের করে ফেলতে পারবো। আপনাকে যেদিন বলবো সেদিন আপনি যাবেন, গিয়ে সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারবেন, সমস্যা নেই কোনো। আমি তখন বললাম যে এই জিনিসটা নিয়ে আসলে খুব টেনশনে আছি আমি। টেনশনের কারণও আছে বটে, কারণ এটা নিয়ে আমাকে খুব প্রেশার দেওয়া হচ্ছে উপর থেকে। আমাকে খুব শীঘ্রই ইনফর্ম করতে হবে, বড় জায়গা থেকে সুপারিশ এসেছে। আসলে এর কারাকার যে বর্তমান চেয়ারম্যান আছে, উনি খুব সৎ একজন লোক, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি আসলে এলাকায় মাদক রাখতে চান না, কিন্তু ডিলার থাকলে আসলে মাদক আসবেই, এটা স্বাভাবিক বিষয়। তো ডিলারকে যদি ধরতে পারি তাহলে হয়তো উনি বারবার সুপারিশ করতেছে, এই জন্য। মেয়েটি তখন বললো, বেশ ভালো, তবে আপনি গ্রাম অপছন্দ করেন কিসের জন্য? আমাদের তো গ্রাম পছন্দ, আমরা শহর চাকচিক্য মানুষের এরকম এই সমস্ত কিছু পছন্দ করি না, এই জন্য আমরা গ্রামে থাকি এবং শত শত বছর ধরে আমরা গ্রামে বসবাস করে আসছি এবং আমরা রাত্রেবেলা চলাচল করতে পছন্দ করি। আমি তখন বলছিলাম যে আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে আপনি একটা পরী এবং জিনারা যেরকমভাবে মানুষকে দেখা দেয়। মেয়েটি তখন বলল, আমরা তো সকলকে দেখা দেই না, আমরা দেখা দেই শুধুমাত্র আপনার মতো মানুষকে, এবং আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আসলে সেই রাত্রে আমি ওইখানে বসে আমার এক বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম। আমরা বললাম না রাত্রেবেলা ঘোরাফেরা করি আর খুব জনমানবহীন অঞ্চলে থাকি। আমি তখন বললাম, তাহলে রহমান সত্যি কথাই বলেছিল, আপনারা ওই অঞ্চলে এবং ওই জঙ্গলে শত শত বছর ধরে বসবাস করছেন। মেয়েটি বলল, হ্যাঁ, তবে আপনি কিন্তু বেশ সুন্দর দেখতে। এটা বলায় মেয়েটি তখন বলল কি বলছেন? আমি বললাম যে হ্যাঁ, সত্যি কথা, এরকম সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি, আপনি সত্যিই খুব সুন্দর। তারপর মেয়েটি বলল, থাক, প্রশংসা করতে হবে না, আপনার জন্য আমাদের দেশ থেকে এক ধরনের মিষ্টি নিয়েছি, আপনি খাবেন? তাই বলে আমার হাতে দিকে এগিয়ে দিল। দেখলাম একটা রুমালের ভিতরে সেই মিষ্টিটা রাখা। আমি মিষ্টিটা একটা তুলে নিলাম। খুবই সুন্দর এবং সুস্বাদু মিষ্টি ছিল। এরকম সুন্দর এবং মজাদার মিষ্টিটাকে আমি কখনো খাইনি। আমি তখন তাকে বললাম যে আপনাকে অনেক ধন্যবাদ। তারপর মেয়েটি বলল, আজকে আমি আসি, আপনার সঙ্গে আবার দেখা হবে। আমি তখন বললাম যে আবার কবে দেখা হবে? আপনি বেশ সুন্দর আছেন এবং খুব সুন্দর করে কথা বলেন। মেয়েটি বলল, দেখি কবে দেখা হয়। তাই বলে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি তখন বুঝে উঠতে পারছিলাম না যে সত্যি এটা কি সত্য ছিল নাকি মিথ্যা ছিল। হাতে একটা চিমটি কাটলাম, দেখলাম না, সত্য কথা। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেশ খুশি ছিলাম, কারণ মেয়েটা আসলে খুব মায়াবতী ছিল এবং তার দিকে তাকিয়ে যে কেউ তার দিকে হা করে সবসময় তাকিয়ে থাকবে এরকম একটা চেহারা তার। যাই হোক, মেয়েটি তখন সেখান থেকে চলে যাওয়ার পরে সারাদিন আমার ভালো কাটলো, কিন্তু আসামি গ্রেফতার না করা পর্যন্ত আমার আসলে ভালো লাগছিল না। মূল কথা হচ্ছে ওই আসামিকে গ্রেফতার করতেই হবে। এরকম করে অফিসের প্রেশারে মাঝখানে আরো 2 দিন কেটে গেল। মেয়েটা আমার সঙ্গে দেখা করতে আসছিল না। সেদিনকে রাত্রেবেলা আমি আমার বাসার পেছন সাইডে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়েছিলাম। কেন জানি না এই পরিবেশগুলো আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। রাতের এই নিস্তব্ধতা, সুন্দর পরিবেশ, আকাশের জ্যোৎস্না, তারপর আবার এরকম জোনাকি পোকা, এত সুন্দর লাগতে শুরু করলো, সমস্ত কিছু যে বলে বোঝাতে পারবো না। আমি দেখলাম সেই গন্ধটা আমার আবার আশেপাশে মৌমা করছে। তখন আমি বললাম, সুফিয়া, আপনি এসেছেন? পরিমেয়েটি তখন বলল যে আমি এসেছি, কিভাবে টের পেলে তুমি? তারপর আমি বললাম যে তোমার গায়ে একটা অদ্ভুত সুঘ্রাণ আছে, এই সুঘ্রাণটা আমাকে জানিয়ে দেয় যে তুমি এসেছো। তখন সুফিয়া বলল যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আপনি এখানে এতটা তোলা দাঁড়িয়ে আছেন কিসের জন্য? আপনার নাকি গ্রাম ভয় লাগে, ভূতের ভয় আছে? তখন আমি বললাম যে যেদিন থেকে সুফিয়ার সঙ্গে পরিচয় হয়েছে তারপর থেকে আর ভূতে ভয় লাগে না, এরকমই। তারপর এখন এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? আজকে ডিউটি নেই? আমি বললাম যে না, ডিউটি নেই, তবে ডিউটি দিনে করেছি আর পুরো ফাঁড়িটা আমার ওপর রয়েছে, ডিউটি করি বা না করি তাতে কি, সমস্ত কিছু আমার উপর। তখন মেয়েটি বলল, ফাঁকি দেওয়া হচ্ছে? আমি বললাম, ফাঁকি না, টেনশনে আছি, এই জন্য ঘুম আসছে না, মূলত জালালকে ধরতে হবে। পরিমেয়েটি তখন বলল, জালালকে আপনি চাইলে ধরতে পারেন এবং আজকেই ধরতে পারেন, ও কোথায় আছে সেটা আমি দেখে এসেছি, আপনাকে এই জন্য ইনফর্ম করতে আসলাম। আমি বললাম, সত্যি তুমি পারবে? তাই বলে আমি ওকে এই কথা বলতে এসে বললো, হ্যাঁ আমি জানি কোথায় আছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। তাই বলে ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর আমি দেখলাম ও আমার ঘরে আগে থেকেই এসে বসে আছে। আমি বললাম যে সোফিয়া, তুমি এরকম এখানে বসে থাকলে আমি ড্রেস চেঞ্জ করবো কিভাবে? আর ড্রেস চেঞ্জ করা লাগবে না, আমার লুঙ্গি পরা ছিল, লুঙ্গিটার ওপরে সঙ্গে সঙ্গেই একটা প্যান্ট পরে নিলাম, আর যা পরা ছিল সেটা নিয়েই বন্দুকটা নিয়ে তখন বেরিয়ে পড়লাম। বেরিয়ে তখন কনস্টেবল রহমানকে বললাম, রহমান তাড়াতাড়ি বের হও, ধরা পড়েছে, আমাদেরকে এখনই যেতে হবে। কনস্টেবল রহমান এবং সাথে আরেকজনকে নিয়ে আমরা চলে গেলাম। নিয়ে যাওয়ার পর পরিমেয়েটা তখন আমার ড্রাইভিং সিটের পাশে বসেছিল, ড্রাইভ আমিই করছিলাম। রহমান বলল, স্যার আজকে আপনি ড্রাইভ করতেছেন? আমি বললাম, চুপচাপ বসে থাকো, চলো। আমি
তখন পরিমেটার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম, কথা বলতে বলতে। রহমান তখন বললো, স্যার কিছু বলতেছেন? আমি বললাম যে না, কিছু না, চলো। তারপর অনেকটা পথ যাওয়ার পর একটা জায়গায় থামালাম। ও পরিমেটা তখন আমাকে বললো, এই জঙ্গলের ভিতরে একটা আস্তানা আছে, ওইখানে ও আছে। আর আমি বললাম যে জঙ্গলের ভিতরে? কনস্টেবল বললো, স্যার আপনি না ভয় পান, এই জঙ্গলের ভিতরে কোথায় যাচ্ছেন? কিন্তু পরিমেটা আমার সঙ্গে ছিল, কিন্তু ওকে কোনো কনস্টেবল দেখতে পাচ্ছিল না। তখন আমি বুঝতে পারছিলাম যে সত্যি সত্যি ওকে কোথাও কেউ দেখতে পারে না এবং দেখা যায় না। যাই হোক, আমি তখন দেখলাম যে সত্যি সত্যি ওরা জঙ্গলের ভিতরে বসে কিছু একটা করতেছে এবং জঙ্গলের ভিতরে খুব সুন্দর করে গোল করে একটা জায়গা বানাইছে যেখানে বসে ওরা এগুলো করে। তখন আমি সঙ্গে সঙ্গে খপ করে গিয়ে ধরলাম এবং আরও দুজন ছিল, দুজনকে ধরে তখন সেখান থেকে মারতে মারতে নিয়ে আসলাম। আমি তখন সুফিয়াকে বললাম, সুফিয়া তুমি চলে যাও, তোমার সঙ্গে আমার পরে কথা হবে। তো সুফিয়া সেদিনকে আমার রাগ দেখলো, কারণ প্রচন্ড পরিমাণ রাগী ছিলাম এবং ওদের পর রেগে এত পরিমাণ মারধর করছিলাম। সুফিয়া তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার সঙ্গে পরে কথা বলবো। কনস্টেবল বলছিল, স্যার কার সঙ্গে কথা বলতেছেন? কিন্তু ও তা জানে না যে আমার সঙ্গে কে আছে। তারপর ওকে ধরে নিয়ে তখন চলে আসি, কারণ ওকে ধরার জন্য বিগত কয়েকদিন ধরে বেশ কিছু চাল চালার পরে তারপর ধরতে পারলাম। ধরার পরে সেদিনকেই আমরা পরের দিন ওকে ধরে আমরা চালান করে দিলাম মূল যে কোর্স সেখানে আর কি, যেখানে চালান করতে হবে। তো সেখানে সমস্ত কিছু কমপ্লিট করে আমি ফিরে আসলাম সন্ধ্যার আগে আগে। এসে গোসল টোসল করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলাম। তো ঘরে বসে বিশ্রাম করছিলাম, ঘরের দরজা বন্ধ ছিল। ঠিক সেই মুহূর্তে সেই সুগ্রানটা আবার আসতে লাগলো ঘরের ভিতরে। তো সুফিয়া তখন বললো যে আমি তোমাকে গত রাত্রিবেলা এরকম একটা দিলাম আর তুমি আমাকে তাড়িয়ে দিলে। আমি বললাম যে সুফিয়া তুমি আসলে রাগ করো না, আসলে খুব ইসের মধ্যে ছিলাম, আমার এই কেসটা নিয়ে খুব খুব জটিলতার মধ্যে ছিলাম। যাই হোক, তুমি কেমন আছো? সুফিয়া বললো, আমি ভালো আছি, তবে তুমি গতকালকে যা। আমরা আচ্ছা ঠিক আছে, তুমি এটা করো না। তাই বলে সুফিয়ার হাতটা ধরে ফেললাম। আমি হাত ধরতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ ওর হাতটা ছিল একদম ঠান্ডা এবং সেই সঙ্গে খুবই নরম। এরকম নরম হাতের আগে আমি কখনো ধরিনি বা দেখিও নি। মেয়েটি তখন আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আজকেও আমি তোমার জন্য কিছু মিষ্টি এবং ফল নিয়ে এসেছি। সে আমার সামনে রাখলো। তারপর আমি সেই মিষ্টি এবং ফলগুলো খেতে শুরু করলাম। সত্যি খুবই সুস্বাদু ছিল। সুফিয়ার সঙ্গে আমার প্রত্যেকদিন প্রায় গভীর রাত পর্যন্ত গল্প হতে লাগলো এবং ও প্রত্যেক দিনে আসতে শুরু করলো আমার কক্ষে। রাত্রেবেলা যখন ডিউটি থাকতো তখন আমি ডিউটি থেকে ওর সঙ্গে কথা বলতাম। অন্যান্য সকল কনস্টেবলরা ঘুমাতো, আমারও ডিউটি থাকতো। আর এখানকার হেড তো আমি সবসময় এখানে থাকতে হতো আমাকে। সেহেতু রাত্রেবেলা যেদিন ও আসতো আমি 10-11টা পর্যন্ত ডিউটি করে নিজের রুমে চলে আসতাম, অন্য একজনকে দায়িত্ব দিয়ে আসতাম আর ওরাই থাকতো। আর রাত্রে খুব বেশি একটা এখানে আসতো না, কল টলও আসতো না। সেহেতু যখন আসতো তখন আমরা কাপড় চোপড় পরে তখন রওনা দিতাম। আর একটা জিনিস আমি তখন বুঝতে পারলাম যে এই ফাঁড়ির মজা একটাই, গ্রাম অঞ্চলের মজা একটাই, যে এখানে ডিউটি কম, মানে হচ্ছে একদমই কম, নিজের মর্জির মতো চলা যায়। কিন্তু শহর অঞ্চলে প্রচুর পরিমাণ ডিউটি ছিল এবং কাজের প্রেশার ছিল, যখন নয় তখন ডাক পড়তো, যেতে হতো। তো ওইটা থেকে একটু রিলিফ পেলাম। এখানে আসার পর সত্যি দিনের বেলা ডিউটি করতাম, কাজ করতাম, রাত্রেবেলা এখানে সুফিয়ার সঙ্গে গল্প করতাম এবং প্রাকৃতিক পরিবেশ দেখতাম। এরকম করে প্রায় মাস দুয়েক মাঝখানে কেটে গেল। কিভাবে কেটে গেল আমি নিজেও বলতে পারবো না। এবং গ্রামে এসেছে আমি 2 মাস হয়েছে এবং 2 মাসে আমার সুফিয়ার সঙ্গে পরিচয় প্রায় 15-20 দিনের, এবং এই 15-20 দিন ওর সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গল্প হয়। তো গল্প করতে করতে যে কবে যে ওর মায়ায় পড়ে গেছে আমি বলতে পারবো না, কারণ ও এত সুন্দরভাবে কথা বলে, আমি সত্যি মুগ্ধ হয়ে শুনি এবং ওর প্রতি আমার এত পরিমাণ টান চলে আসে যে আমি বলে বোঝাতে পারবো না। তবে ও আমাকে পছন্দ করে কিনা সেটা আমি জানি না। তো যাই হোক, সেখান থেকে তখন আমি ওর সঙ্গে গল্প করতে শুরু করি এবং প্রত্যেকদিন আমার কাছে আসতো। তো এরকম করে চলতে থাকে। একদিন রাত্রেবেলা, তখন রাত 1টা হবে, আমি তখন বসে আছি। ও আমাকে তখন বলে যে তুমি আমাদের ওইখানে যাবে, আমাদের এখানটা খুব সুন্দর জায়গা, তোমাকে দেখিয়ে নিয়ে আসবো। আমি তখন বললাম যে ওইখানে নেওয়ার পরে যদি তুমি আমাকে আর ফেরত না দিয়ে যাও তখন? সুফিয়া বলল, আমার উপর এই বিশ্বাস, এতদিন বন্ধুত্বের এই বিশ্বাস দিলে তুমি? আমি বললাম যে ঠিক তা না, আচ্ছা ঠিক আছে চলো। তারপর সুফিয়া আমাকে বলল, আমার হাত ধরো, হাত ধরে চোখ বন্ধ করো, আর কোনো কিছু করবে না, ঠিক আছে? চোখ খুলবে না আমি যতক্ষণ না বলবো। আমি বললাম কেন? তখন ও বললো যে উচ্চতায় তো তুমি ভয় পাও, তাই না? আমাকে বলেছো, সেহেতু তোমাকে ছেড়ে দিলে একদম উপর থেকে নিচে পড়ে যাবে। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে শূন্যে ভাসিয়ে ফেলেছে এবং চোখ বন্ধ করে আছি আমি, এবং আমি যে উপরে আছি সেটা বুঝতে পারছি। খুব ঠান্ডা হাওয়া বইছে এবং ওর হাতটা খুবই নরম এবং সে সঙ্গে খুব ঠান্ডা হাওয়া ওর হাতে। বেশ খানিক্ষণ পর আমি নিজেকে আবিষ্কার করলাম একটা খুব সুন্দর মতো জায়গায়, চারিপাশে বিশাল বড় বড় গাছ এবং সেই সঙ্গে সবুজ উপত্যকা, দুই পাশে সুন্দর নদী বয়ে চলে গেছে। এরকম নদী এর আগে আমি কখনো দেখিনি। আর দূরে পাহাড় বা পর্বত দেখা যাচ্ছে। আমি চোখ খুলে দেখে বললাম যে এটা কোন জায়গা? রাত্রির অন্ধকার ছিল এবং আকাশে জ্যোৎস্না ছিল, ওই জ্যোৎস্নার মধ্যে খুব সুন্দরভাবে সমস্ত কিছু দেখা যাচ্ছিল। ও তখন বললো যে এটা আমাদের অঞ্চল এবং এখানে আমরা থাকি, দেখো কি সুন্দর। আমি বললাম দূরে গিয়ে একটা পাহাড়,
ও বললো, হ্যাঁ পাহাড়। আমি তখন বান্দরবনের পাহাড়ের সম্পর্কে বলতে লাগলাম। ও তখন বললো, এটা বান্দরবনের পাহাড়ের থেকে অনেক সুন্দর এবং দিনের বেলা তার বেশি সুন্দর লাগে, তবে এখন ছাড়া তোমাকে আমি দিনের বেলা আনতে পারবো না। দেখো খুব সুন্দর জায়গা না? তখন আমি এবং সুফিয়া সেখানে বসলাম। ওখানে একটা ঘাসের উপর ছোট্ট মাচা করা ছিল, সেই মাচার উপর বসলাম এবং সেটা নিচেই রাখা ছিল, খুব সুন্দর গদি। ও তখন বললো, আমি মাঝে মধ্যে এখানে আসি, যখন আমার ভালো লাগে, খুব বেশি আনন্দ লাগে, আবার যখন খুব বেশি মন খারাপ হয় তখন এখানে আসি। জায়গাটা খুব সুন্দর না? সুফিয়া আমাকে বলতে, আমি বললাম, হ্যাঁ খুব সুন্দর। সুফিয়া তখন আমার হাত ধরেছিল। সুফিয়া আমাকে বলল, তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করবে না তো? আমি বললাম, সে না, বলো, মনে করবো কিসের জন্য? তুমি আমার এত কাছের একজন বন্ধু। সে তখন বলল যে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে অন্যদিকে আগানো যায়। আমি বললাম যে মানে? সুফিয়া তখন বলল যে দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, তবে এটা সত্য কথা। প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ভেবেছিলাম যে তোমার প্রতি বদলা নিব, কারণ তুমি আমাকে যেরকমভাবে টান দিয়ে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কিন্তু এর পরের দিন যখন তোমাকে আমি সেখানে দেখে তখন আমি অবাক হয়ে যাই এবং তোমার সেই বন্দুকটা ভেবেছিলাম ফেরত দিব না, কিন্তু সত্যি কথা সেদিনকে তোমাকে দেখে আমার এত বেশি ভালো লেগে যায়। তারপর থেকে তোমার কাছে আমি প্রত্যেকদিন দেখা করতে যেতাম, গল্প করতাম, তোমার বন্দুকটা দিয়ে দেই এবং তোমার সঙ্গে গল্প করি। তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারছিলাম না। তারপর থেকে তোমার সঙ্গে প্রতিনিয়ত দেখা করি এবং সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালো লাগা যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে বলে বোঝাতে পারবো না আমি, সত্যি। তখন আমি বললাম যে আমি এই কথাটা তোমাকে অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম, কিন্তু আসলে বলার সাহস করে উঠতে পারছিলাম না। তুমি কি চিন্তা করো? তারপর সুফিয়া বলল, কেন? আমি কি চিন্তা করবো মানে কি? তুমি বলতে পারো না? আর তুমি বলো না কিসের জন্য? আমি তখন বললাম যে তুমি একজন জিন, অনেক ক্ষমতার অধিকারী, আর আমি একজন সাধারণ মানুষ। বলার পর যদি তুমি সেটা না মানো, রেগে যাও, ক্ষতি করো সেই জন্য। সুফিয়া তখন আমাকে জড়িয়ে ধরে বললো কি যে তুমি আমাকে এমনটা ভাবো? সত্যি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর একটা বিষয় হচ্ছে, পরেরা একবার যাকে ভালোবাসে তাকে কখনো ছেড়ে যায় না, আর আমি তোমার সঙ্গে সবসময় থাকবো, কখনো ছেড়ে যাব না। তুমি বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যে চাকরি করি তাতে করে আমার বিভিন্ন জায়গায় থাকতে হয়, বিভিন্ন জেলায়, কখনো শহরে, কখনো এখানে। সুফিয়া তখন বলল, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে থাকবো এবং তোমাকে আমি বিয়ে করব, তবে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে সুফিয়া। তাই বলে আমি ওকে জড়িয়ে ধরলাম এবং সত্যি কথা, ও তখন আমার কপালে একটা চুমু খেলো। চুমু খেয়ে বলল, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তারপর আমাদের প্রেম কাহিনী শুরু হলো। সেদিন রাত্রেবেলা ও আমাকে অনেক গল্প শোনালো ওদের ওদের এখানে জিনেরা কিভাবে থাকে, জিনেদের বসবাস কিরকম, কত বছর ধরে এখানে আছে। শুনে আমি হতবাক হয়ে গেলাম যে ওরা এই অঞ্চলে প্রায় 4000 বছর ধরে রয়েছে এবং ওদের পূর্বপুরুষরা সকলে এখানেই বসবাস করত। আস্তে আস্তে এই অঞ্চল উন্নত হওয়ার কারণে ওদের থাকার জায়গাও আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ মানুষ আস্তে আস্তে সমস্ত গাছপালা, ভিটা এবং সমস্ত শুনশান জায়গা কেটে তারা নতুন করে বসবাসের স্থাপনা করছে এবং এতে করে তাদের ক্ষতি হচ্ছে। জিনেদের আলাদা জগৎ আছে, তবে সেটা খুব বেশি দূরে না, সেটা মানুষের জগতের আশেপাশেই এবং মানুষের এই পৃথিবীতে তারা বসবাস করে। পৃথিবীতে আলাদা কোনো স্থান বানায়নি জিনেদের জন্য। মানুষ যেখানে থাকে তার মধ্যে এবং তার ওপরেই জিনেরা বসবাস করে এবং তারা সেখানেই থাকে। সেহেতু আমাদের এই অঞ্চলটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। অনেক জিন আছে যারা অন্যান্য জায়গায় শিফট হয়ে গিয়েছে। তো সেহেতু জিন তো মানুষের থেকে অনেক আগে এসেছে পৃথিবীতে এবং আমরা এত বছর ধরে এখানে আছি। যাই হোক, ওই কথা বলার পর আমি তখন একটু অবাক হলাম, কিন্তু তাতে করে কিছু অবাক হওয়ার মতো কিছু নেই। আমাকে বললো যে এটা এরকমই স্বাভাবিক বিষয়, তোমরা যেরকম এখানে বসবাস করছো পূর্বপুরুষটা ঠিক আমরা সেরকম। তো যাই হোক, এরকম করে আমি তখন সেখানে আমার ডিউটি পালন করতে শুরু করলাম এবং প্রত্যেক দিন আমার কাছে আসতো, এসে তখন আমার সঙ্গে গল্প করতো। আমি এর কোলে মাথা রেখে গল্প করতাম। আমার কাছে এই পরিবেশগুলো খুব সুন্দর লাগতো, বিশেষ করে গ্রাম অঞ্চল। আমার এত পরিমাণ হেট করতাম, আমি এত পরিমাণ খারাপ লাগতো আমার গ্রাম অঞ্চল শুরু দিকে এসে। আমি জীবনে কোনোদিন গ্রামে থাকিনি, এই জন্য হয়তো গ্রামের এত পরিবেশ, এরকম সৌন্দর্য কখনো উপভোগ করিনি, এরকম ন্যাচারাল পরিবেশ। এবং এখানে থেকে তখন আমার কাছে খুব ভালো লাগতে শুরু করে। যাক, এরকম করে আমার সেখানে প্রায় 11 মাস সময় আমি কাটিয়ে ফেলি, কারণ হচ্ছে গিয়ে আর 1 মাস পরে আমার সেই সময় আসবে যে সময় আমি এখানে এসেছিলাম। তো 11 মাস পরে আমি তখন ওইখান থেকে ট্রান্সফার লেটার পেলাম। আমাকে ট্রান্সফার করে আবার শহরে ট্রান্সফার করা হয়েছে এবং এবার একটা মফস্বল শহরে, খুব ভালো একটা শহর, সিটি টাউনে আমাকে শিফট করা হয়েছে। তো আমি ওদিনকে রাত্রেবেলা যখন আমি সেই লেটার পেলাম, আমি তখন সুফিয়াকে বললাম যে সুফিয়া এরকম, তো এখন কি করব? সুফিয়া তখন বলল যে এখন কি করার, আমাকে তো এখান থেকে যেতে হবে তোমার সঙ্গে, তবে যেতে হলে একবারে বিয়ে শাদী করে তারপর যেতে হবে, কারণ হচ্ছে এখান থেকে আমাকে আমার আব্বা বা অন্যান্য জিনেরা আমাকে যেতে দেবে না তোমার সঙ্গে। তো সেহেতু আমাকে সেরকমভাবে যেতে হবে, আর অন্যান্য জিনেদের কাবিলায় পার হয়ে এখানে যাওয়াটা খুব কষ্টকর বিষয়,
এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে, কারণ খারাপ কিছু জিন আছে যেটা কিনা সবসময় পথে বাধা দেওয়ার চেষ্টা করবে। তা তুমি কবে যাচ্ছ? আমি তখন ওকে বললাম যে 3-4 দিনের ভিতরে এখান থেকে রওনা দিতে হবে, কারণ হচ্ছে কি ডেট দিয়ে দিয়েছে, আমাকে যেতে হবে। আর আমাকে তো এরকমভাবে ট্রান্সফার হতেই থাকে এক জায়গায় থেকে এক জায়গায়, তো সেহেতু আমার তোমার সঙ্গে থাকতে কোনো সমস্যা হবে না, তুমি চলো। তারপর সেদিনকে রাত্রেবেলা সুফিয়া আমাকে বললো যে আমি আগামীকালকে আসবো এবং আমার পরিবার তোমার সম্পর্কে মোটামুটি জানে, এবং তেনারা মোটামুটি হচ্ছে আমার ভাই রাজি না, আমার আব্বা মা অতটা আমার উপর ইয়ে করে না, তো সেহেতু আজকে রাত্রে আমি যাই, কালকে তোমাকে আমি বিয়ে করব, তারপর তোমার সঙ্গে আমি চলে যাব। তো যাই হোক, সেদিনকে রাত্রে আমি সেখানে ছিলাম এবং রাত্রেবেলা ওইখান থেকে আমি অপেক্ষা করছিলাম পরের দিন রাত্রের জন্য। এবং পরের দিন রাত্রে ও এবং দুজন জিন সমেত আসলেন এবং সেখানে একজন মৌলবী ছিল। সেই মৌলবীকে আমি ডাক দিলাম এবং বললাম যে মৌলবী সাহেব, এটা আমার গোপন বিষয় এবং এই বিষয়ে আপনি কখনো কাউকে কিছু বলবেন না। তো মৌলবী সাহেবের উপকার, এর আগে আমি অনেক উপকার করেছি, তিনি থানায় এসেছিলেন 2 বার, সেই সূত্রে তার সঙ্গে আমার পরিচয়। তো তিনি তখন বললেন যে এর আগে আমি অনেক মানুষের বিয়ে পড়িয়েছি, কিন্তু কোনো জিনের বিয়ে এই প্রথমবার পড়াচ্ছি এবং সেখানে জিনেরা উপস্থিত রয়েছে এবং সাক্ষী জিনেরা। তো যাই হোক, সেদিনকে রাত্রেবেলা আমি সুফিয়াকে বিয়ে করি এবং এটা আমার জীবনের সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল। আমি সত্যি এটা বলে বোঝাতে পারবো না যে কতটুকু ভালোবাসতাম আমি তাকে। তারপর সুফিয়াকে বিয়ে করার পরে আমি সেখান থেকে সুফিয়াকে নিয়ে চলে আসি এবং যে শহরে আমি ট্রান্সফার পেয়েছিলাম সেই শহরে আমাকে কোয়ার্টার দেওয়া হয়েছিল থাকার জন্য। তবে মূলত কোয়ার্টারে থাকলে তো সুফিয়াকে নিয়ে থাকতে পারতাম না, এই জন্য আমি নিজে তখন বাসা একটা ভাড়া নিয়ে সুফিয়ার সঙ্গে থাকতাম এবং আমি সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার পেয়েছি। আসলে পুলিশের জীবন এরকম যে এক জায়গা থেকে একজন ট্রান্সফার হতেই থাকে, এটা জীবন। তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। যখনই যত সমস্যা হয়েছে সমস্ত সমস্যার সমাধান আমাকে আমার স্ত্রী সুফিয়া দিয়েছে এবং যত ধরনের কেস ছিল প্রত্যেকটা কেসের সলভ করার পেছনে এবং সবথেকে কাবিল অফিসার বানানোর ক্ষেত্রে সুফিয়ার হাত অনেক বড় ছিল। এবং এই সমস্ত কিছু যে আমি একজন জিন দ্বারা করি সেটা অনেকে জানেন না এবং অনেকে বোঝে না যে আমার সঙ্গে একটা জিন আছে। সবাই জানে যে আমি বিবাহিত, বিয়ে করেছি, আমার সমস্ত কিছু আছে। তবে সুফিয়া থেকে আমি সমস্ত যেসব ফেভারগুলো নেই সেগুলো ফেভারগুলো যখন আমি সলভ করতে পারি না নিজে, তখন ওর কাছ থেকে আমি ফেভারগুলো নিই। ও যেহেতু জিন যে কোনো জায়গায় যেতে পারে, তো সেরকমভাবে ও তখন আমাকে এই কেসগুলো সলভ করতে সাহায্য করে। এবং একমাত্র সুফিয়ার কারণে আমার প্রমোশন হয়েছে খুব দ্রুত এবং আমি বর্তমানে যে থানায় আছি সেই থানার ওসি আমি নিজে। এবং এত কম বয়সী ওসি হয়তো খুব কম মানুষে হয়, কিন্তু আমি হয়েছিলাম, কারণ হচ্ছে সুফিয়ার কারণে। এবং সুফিয়া আমার জীবনটা আসলে বদলে দিয়েছে, যেটা কিনা আমি সত্যিই তার প্রতি কৃতজ্ঞ। এবং সুফিয়া জানে যে এই ঘটনাটা আমি এই চ্যানেলে পাঠাচ্ছি লিখে, সেটা সম্পর্কে সুফিয়া জানে এবং বলেছে যে মানুষ যদি শুনে মজা পায় এবং জিন সম্পর্কে যাতে ভ্রান্ত ধারণা না রাখে যে জিনটা খারাপ হয় না, জিনটা ভালো হয়। তো এই ঘটনাটি আমাদের কাছে নাম পরিচয় গোপন রেখে একজনের কাছ থেকে এসেছে এবং তিনি তার ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আশা করি ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। পুরো ঘটনাটি এই ছিল হচ্ছে তার জীবনের ঘটনা। ভালো লাগলে অবশ্যই ঘটনাটি লাইক করবেন, সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন। ভাই, আপনার কমেন্ট করতে সমস্যা কি? এই ভিডিওতে একটা লাইক আর কমেন্টই তো করবেন। আপনাদের জন্য এত কষ্ট করি, ভিডিও শোনার শেষে একটা কমেন্ট করে যাবেন। তাতে করে হয় কি, আমাদের পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও বানাইতে অনুপ্রেরণা জাগে যে আপনারা এত পরিমাণ ভিডিওতেই আপনারা আমাদের চ্যানেল ডাউন হয়ে গেছে, সেটা আপনারা দেখছেন যে আগের মতো ভিউ হয় না। তো সেটা করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদেরকে বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।